সূর্যের মতো উজ্জ্বল করতে আপনাকে তার মতো জ্বলতে হবে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের শিওর শর্ট, যেটা তোমাদের গত কয়েকদিন ধরে আলোচনা করে আসতেছি, তার আজকে আমরা শেষ ক্লাস মানে শেষ স্কুলটি নিয়ে আলোচনা করব। স্কুলটি চিনুসুর বালিকা বাণী মন্দির। এই স্কুলের আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। তো তার আগে ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার। ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি। তো আজকের এই ক্লাসটি রুটিন অনুসারে হচ্ছে না, যেটা আজকে আমাদের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ক্লাস 9-এর ক্লাস থাকার কথা, কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে। তো তার কারণটা হচ্ছে যে তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা হবে ক্লাস 9 আমরা আগামীকাল শেষ করেছি। তো তোমাদের ওই একটা স্কুল বাকি থেকে গিয়েছিল, যেহেতু তোমাদের কোনো কোনো স্কুল 1 তারিখ থেকে বা কোনো কোনো স্কুলে 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই অনুসারে আবার কোথাও 2 তারিখ থেকেও হচ্ছে। তো সেই অনুসারে এটাকে তাড়াতাড়ি শেষ করবার জন্য আজকে আমরা রুটিনে ক্লাসটা থাকেনি, তো তবুও আমরা ক্লাসটি নিচ্ছি। তোমাদের আগে যেমন বলেছিলাম যে বৃহস্পতিবারে তোমাদের ক্লাসটি নিয়ে শেষ করব, তো সেই হিসাবে আজকে ক্লাসটা শুরু করছি। ওকে, তাহলে আজকে আমরা প্রথমত কোশ্চেনের দিকে যাই। তো এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে বিভাগ কতে 1.1, এক মিনিট কালারটা চেঞ্জ করে নিই। ওকে, 1.1-এ বলছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে। তো সেটা একটু আমরা ক্যালকুলেশন করে দেখে নেব। তো পরবর্তী পেজে প্রশ্নটাকে তুলে ধরেছি, ক্যালকুলেশনের জন্য একটু জায়গা তো দরকার হয়ে থাকে, এই কারণেই। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হবে। তো আমাদের এখানে যে 4টি অপশান দেওয়া রয়েছে, 4টি অপশানের প্রত্যেকটাকেই আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। CO2 রয়েছে এদিকে, তো বি এর দাগে অপশান রয়েছে C2H4, তো সিতে দেওয়া রয়েছে C2H6, ডিতে বলেছে C2H2। আমরা প্রত্যেকটি ক্যালকুলেশন করে দেখে নিই। তো প্রথমত আমাদের যে অপশানটি রয়েছে CO2, এর আণবিক ভরটি আগে নির্ণয় করি। যে আণবিক ভর কার্বনের 12, ও এর জন্য হয়ে থাকে 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 12 + 16 দুগুণে 32 সমান 44 গ্রাম। এই আণবিক ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, আর এই বাষ্প ঘনত্ব এবং এম এদের সম্পর্ক থেকেই আমরা নির্ণয় করব। তো প্রশ্নের মধ্যে আমাদের বাষ্প ঘনত্ব 13 বলেছে, তাহলে আমরা আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের যে সম্পর্কটা জানি m = 2d, তো এখান থেকে আমরা d এর মানটি নির্ণয় করব, তাহলে সূত্রটি হয়ে যাবে m/2। তো m এর মান এই কার্বন ডাই অক্সাইডের জন্য 44/2 করলে আমরা এখানে পাচ্ছি 22, তাহলে কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 22। আবার বি এর অপশানটি আমরা দেখছি একই রকমের, আণবিক ভরটি নির্ণয় করব। আণবিক ভর কার্বনের 12, দুটি কার্বন রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এইচের 1, 4টি এইচ রয়েছে 4 দিয়ে গুণ দিলাম, 12 দুগুণে 24 প্লাস 1 4 4, তাহলে আমরা পাচ্ছি 28। ঠিক একই রকমের সূত্রতে আমরা বসাই যে d = m/2, তাহলে m এর মান 28 বেরিয়েছে, 2 দিয়ে ভাগ দিলাম, 2 একে 2, 2 4 8, তাহলে এখানে এই C2H4 এর জন্য আমরা D পেয়ে যাচ্ছি 14, কিন্তু আমাদের দেখতে হবে যে কোনটিতে 13 রয়েছে।
এখন আমরা অপশান সিটা চেক করে নিই একবার, যে একই রকমের এর আণবিক ভরটা নির্ণয় করব। আণবিক ভর কার্বনের 12, দুটি কার্বন রয়েছে 2 দিয়ে, তো 2 দিয়ে গুণ করলাম, তাহলে প্লাস এইচের 1, 6টি এইচ রয়েছে, 6 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে পাচ্ছি 12 দুগুণে 24 প্লাস 1 6 6 হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 30। ঠিক একই রকমের আমরা এই সূত্রের মধ্যে মানটা বসাবো, যে ডি সমান m/2, এম এর মান 30 বের হচ্ছে, 2 দিয়ে ভাগ দিলাম, পাচ্ছি 15। ওকে, তাহলে এই C2H6 এর জন্য ডি এর মান নির্গত হলো 15। তো আবার C2H2 এর জন্য দেখব, যে একই রকমের এর আণবিক ভর কার্বনের 12, আর দুটি রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এইচ দুটি রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তো 12 দুগুণে 24 প্লাস 1 2 2, 1 2 2, তাহলে এখানে 2 দিলাম, তো আমরা দেখছি 24 প্লাস 2 সমান 26। ওকে, এখন আমরা ঠিক আগেরই মতো ডি সমান m/2 দিলাম, এম এর মান 26/2, 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, 2 3 6 সমান পাচ্ছি 13। আর এটাই আমাদের বের করতে হয়েছিল, যে প্রশ্নে দেওয়া ছিল কোনটির বাষ্প ঘনত্ব 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 13 বের হয়েছে C2H2 এর জন্য। তাহলে আমরা ডি এর অপশানটি মার্ক করে নেব C2H2 এর জন্য। তো এখানে অপশানটা একটু ভুল টাইপিং হয়েছে, এটা হচ্ছে 2 হয়ে যাবে। ওকে, কারণ C2H6C এর অপশানটি রয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তাহলে আমরা মার্ক করে নিই C2H2। নেক্সট 1.2, এখানে কি বলছে একটু দেখে নিই, যে কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা, বিটা ও গামা এর সম্পর্কটি নির্ণয় করো। তো সম্পর্কটি কোনটি বলছে, এটা তো আমরা থিওরিতে জেনেইছি, যে আলফা সমান 2/বিটা সমান 3/গামা। এখানে বি লিখে রেখেছে, এটা হচ্ছে বিটা হয়ে যাবে। ওকে, নেক্সট 1.3 বলছে তড়িৎ বিভব ভি, কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো, তো সম্পর্কটি কিউ সমান V/ডাব্লু। নেক্সট পরবর্তী প্রশ্নর দিকে যাচ্ছি। 1.4 কি বলছে, যে ফিউজ তারের বৈশিষ্ট্যটি হলো কোনটি? ডিটা হয়ে যাবে রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। নেক্সট বক্সাইট থেকে উৎপন্ন অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোডে উৎপন্ন হয়ে থাকে অ্যালুমিনিয়াম। নেক্সট অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরির শিল্প প্রস্তুতি হয়ে থাকে? BHNO3। নেক্সট নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? সেটি পিতল। এখন আমরা বিভাগ ক পুরোপুরি কমপ্লিট করলাম। বিভাগ খ এটা আমরা শুরু করতে যাচ্ছি। 2.1-এ কী বলছে একটু দেখে নিই, যে সত্য বা মিথ্যা লেখো। এসটিপিতে 22.4 লিটার CO এবং 22.4 লিটার N2 গ্যাসের ভর সমান। তো সেটা একটু আমরা দেখে নিই। এসটিপিতে 22.4 লিটার CO এবং 22.4 লিটার N2 গ্যাসের ভর সমান। তো এখানে আমরা দুটো গ্যাস দুদিকে প্রথমত লিখে নিই। এটা হচ্ছে COর জন্য, এটা হচ্ছে N2 এর জন্য। তো কোনটা ভর কত সেটা আমরা নির্ণয় করার পূর্বে এদের আণবিক ভরটা আগে নির্ণয় করি। যে আণবিক ভর, কার্বনের আণবিক ভর 12 ও এর আণবিক ভর হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 28 মানে 28। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার CO এর ভর 28 গ্রাম। ওকে, নেক্সট আবার N2 এর জন্য এর আণবিক ভর কি? আণবিক ভর N এর হয়ে থাকে 14,
দুটি এন রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 14 দুগুণে 28। তাহলে এখানে আমরা লিখতে পারি এসটিপিতে N2 22.4 লিটার N2 এর ভর 28 গ্রাম। তাহলে দেখো CO এর জন্য 28 গ্রাম নির্ণয় হয়েছিল, N2 এর জন্য 28 গ্রাম নির্ণয় হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি এই বাক্যটি সত্য। ওকে, এখানে আমরা মার্ক করে নিই সত্য। নেক্সট বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তো সেটির সঠিক উত্তর হয়ে যাবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট তাপ পরিবাহিতার এসআই এককটি লেখো। তো দু রকমই হয়ে থাকে, একটা হচ্ছে WM কেলভিন মানে K ইনভার্স বা জুল JM K ইনভার্স S ইনভার্স, এই দুটির মধ্যে যে কোনো একটা করতে পারো। নেক্সট শূন্যস্থান পূরণে বলছে তাপ প্রবাহের হার সমান ড্যাশ বাই তাপীয় রোধ, এটি হয়ে যাবে উষ্ণতার পার্থক্য। ওকে, উষ্ণতার পার্থক্য। নেক্সট বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, আচ্ছা এটা একটা অঙ্ক রয়েছে, তো ক্যালকুলেশনটা আমরা নেক্সট পেজে দেখে নেব। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে, ওই সময়ে প্রবাহিত তড়িদাধানের পরিমাণ কত হবে? তো আমাদের 10 মিনিট বলে দেওয়া রয়েছে টি এর মান, তাহলে আমরা লিখতে পারি টি সমান 10 মিনিট। নেক্সট বলেছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, আই সমান 3 অ্যাম্পিয়ার। তারপরে বলেছে তড়িদাধানের পরিমাণ কত? তড়িদাধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি, তাহলে কিউ সমান জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তো এখানে এককগুলোকে সেম করবার জন্য এই মিনিট থেকে আমরা সেকেন্ডে নিয়ে যাচ্ছি, তার জন্য একে 60 দিয়ে গুণ দিলাম, এত সেকেন্ড। তাহলে 10 × 60 করলে আমরা পাচ্ছি 600 সেকেন্ড। এখন আমরা যে সমীকরণটি জানি যে আই সমান কিউ বাই টি, তো এখানে যেহেতু কিউ এর মানটি নির্ণয় করব, কিউ সমান আমরা লিখতে পারি যে আই ইন্টু টি। তো আই এর মান কত? 3 অ্যাম্পিয়ার ইন্টু টি এর মান 600 সেকেন্ড। তাহলে এই 6 3 পাচ্ছি 18, আর দুটো শূন্যকে দুটো শূন্য দিলাম, অ্যাম্পিয়ার এবং সেকেন্ড গুণ করে আমরা পেয়ে থাকি কুলম। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 1800 কুলম। তাহলে এখানে আমরা করতে পারি যে 1800 কুলম। নেক্সট অথবাতে বলছে 10 ওহম মানের, আচ্ছা এটাও একটা ছোট্ট অঙ্ক, এটা আমরা একটু দেখে নিই ক্যালকুলেশনটা। 10 ওহম মানের 4টি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে সমবায়টির তুল্য রোধ কত হবে? তাহলে এখানে আমরা প্রথমত রোধগুলো একটু আমরা এঁকে নিই। তো এই দেখো এরকমই আমরা রোধ করে থাকি, আর এটিকে যেহেতু সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে তাই আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। ওকে, তাহলে 4টি ওহম, 3টি হয়ে গেল আর এটা হয়ে গেল 4টি। তো এই 4টি রোধকে প্রত্যেকটা হচ্ছে 10 ওহম করে, এটাও 10 ওহম, এদিকেও 10 ওহম, এটাও 10 ওহম। তো 10 ওহমের 4টি রোধকে যুক্ত করলাম। তো প্রথমটাকে আমরা R1, দ্বিতীয়টাকে R2, তৃতীয় R3, চতুর্থকে R4 ধরে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যে সমীকরণটি জানি যে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3
প্লাস 1/r4। ওকে, এখন এদেরকে যদি প্রত্যেকের মানগুলো পুট করি, 1/r1 এর মান 10, প্রত্যেকটা 10 করে, তাই আমরা r1 r2 r3 এর মান 10 আর 4 এর মান 10 দিলাম। এখন এদেরকে ক্যালকুলেশন করবার জন্য অপোজিটে দেখে নিচ্ছি। তো লসাগু করলে নিচে 10 চলে আসবে, তো প্রত্যেকটাতেই উপরে 10 যাচ্ছে। ওকে, 10 প্লাস 10, তাহলে উপরে আমরা পাচ্ছি 40, নিচে হচ্ছে 10। 0 0 কেটে গেল। এটা কার মান? 1/r এর মান, কিন্তু আমাদের তুল্য রোধ বলেছে r এর মানকে নির্ণয় করতে হবে, তাই আমরা এখানে ঘুরিয়ে দিলাম। 1/r কে r/1 করলাম, r/1, আর এদিকে এটাকে উল্টে দেই 1/4। তো 1/4 কে ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 0.25, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর আর এর নিচে 1 আছে মানে তো কিছুই নয়, তাহলে আর এর মান হয়ে গেল 0.25। এটাই হচ্ছে তুল্য রোধের মান। ওকে, তাহলে আমরা এখানে অথবার মানটা নির্ণয় করলাম যে 0.25 ওহম। ওকে, নেক্সট পরবর্তী পেজে এলাম, যে 2.5-এ কী বলছে একটু দেখে নিই। এখানে বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্রের ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি। নেক্সট, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? তো এই প্রশ্নটির উত্তর আমরা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে 2.6, এখানে বলছে বিশুদ্ধ জলে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, ফলে জলের বেশিরভাগ অণুই আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। নেক্সট, তারপরে বলছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে থাকে? এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটে, বিজারণ। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের, আচ্ছা এটা তো হয়ে গেল। অথবাতে বলছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে 2.7-এর অথবা, এই যে 2.7-এর অথবা NiSO4 এবং NH4(2SO4) এর জলীয় দ্রবণের সঙ্গে সামান্য বোরিক অ্যাসিড মিশিয়ে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। এখানে বলছে যে কপার সালফেট দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণর কি পরিবর্তন হয়ে থাকে? তো দ্রবণটি নীলাভ বর্ণ ধারণ করে, নীলাভ সাদা বর্ণ ধারণ করে। ওকে, নেক্সট, ক্যালামাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে জিঙ্ক, জিঙ্কের আকরিক। ওকে, জিঙ্ক। নেক্সট, এখন আমরা বিভাগ খ কমপ্লিট করলাম, এরপরে আমরা বিভাগ গ এর দিকে যাচ্ছি। তো বিভাগ গর প্রথম কোশ্চেন কি বলছে? 3.1 ভাস্কর ল্যাম্প, ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ওকে, তো এখানে আমরা শুধু CFL নয়, তার সঙ্গে LED-র ও সুবিধা, তার সঙ্গে কিছু অল্প ব্যাখ্যামূলকভাবে তুলে ধরেছি। নেক্সট, অথবাতে বলছে তড়িৎচুম্বকীয় আবেশ লেঞ্চের সূত্রটি বিবৃতি করো। এই যে তড়িৎচুম্বকীয় আবেশের লেঞ্জের সূত্র, এটা হচ্ছে অথবার প্রশ্ন, অথবা লিখে দিই অথবা। বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। ওকে,
আর এটি ব্যাখ্যা হিসাবে দেওয়া হয়েছে। নেক্সট, এখানে যেহেতু ব্যাখ্যার কথা বলেনি, তোমরা দিতেও পারো বা না দিতেও পারো। নেক্সট, এখানে কি বলছে 3.2, এটা একটু জটিল প্রশ্ন দিয়েছে, একটু বিশেষ কোনো জটিল নয়, একটু বুঝলেই চলবে। বলছে দুটি জলীয় দ্রবণের, একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটিকে শনাক্ত করবে। তাহলে আমরা বলতে পারি যে ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে FeOH এর হোল3 বাদামি বর্ণ এবং অতিরিক্ত NH4OH এর অদাব্র নির্গত হবে। ওকে, আর এখানে বলেছে বিক্রিয়াটি লেখো। এই যে ফেরিক ক্লোরাইড FeCl তার সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যার সংকেত হয়ে থাকে NH4OH, তো এর বিক্রিয়া করলে এই যে আমরা বিক্রিয়াটি তুলে ধরেছি। নেক্সট, অথবাতে কি বলছে N2 এর পরীক্ষাগার প্রস্তুতিতে NH4NO2 এর গাঢ় জলীয় দ্রবণ সরাসরি উত্তপ্ত করা হয় না কেন। তো এই যে এখানে অথবার প্রশ্নটি অ্যান্সার দিয়েছে। এই যে NH4NO2 এর গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে N2 গ্যাস উত্তপ্ত করা যায় না, কারণ হচ্ছে বিক্রিয়াটি এত দ্রুত গতিতে সম্পূর্ণ হয় যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থেকে যায়। এই বিস্ফোরণ এড়াতে বিক্রিয়াটি দুটি ধাপে ধাপে সম্পূর্ণ করা হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে 3.3, খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার ওপর কি বর্ণের ছোপ পড়ে। তো এটা সবুজ বর্ণের ছোপ পড়ে থাকে। বলছে রাসায়নিক সংযুক্তি কি। রাসায়নিক সংযুক্তি বলতে রাসায়নিক ব্যাখ্যা এবং তার সঙ্গে একটা দুটো ভাষায় শর্ত। ওকে, তারপরে অথবাতে বলছে অ্যাসিডিক খাদ্য ও ফল কপার পাত্রে রাখা উচিত নয় কেন। এই যে কপার বা অ্যালুমিনিয়াম পাত্রে, আচ্ছা সরি, এখানে হচ্ছে কপার দেওয়া রয়েছে, ওই প্রশ্নর মধ্যে কপার কিন্তু হবে না। কপারকে পরিষ্কার করতে আমরা টক জাতীয় কিছু ব্যবহার করে থাকি, কিন্তু এখানে কপার হবে না। তো এটা অ্যালুমিনিয়াম হয়ে থাকবে, প্রশ্নের মধ্যে ভুল রয়েছে। ওকে, এটা কানেকশান করে নিও। আর উত্তরটা আমরা এখানে তুলে ধরেছি। আচ্ছা, তারই সঙ্গে একটা প্রশ্ন বলছে AuCaZnCu ধাতুগুলির, আচ্ছা এটা ধাতু হবে, ধাতুগুলিকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপর থেকে নিচে অবস্থান অনুসারে সাজাও। তো এটা এখানেই করে দিচ্ছি যে Au হয়ে যাবে প্রথমে Au, তারপরে Cu, Zn এবং Ca। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 বলছে বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটি থেকে আমরা একেবারে প্রথমে একটা ম্যাথ কমপ্লিট করেছিলাম, যার আণবিক যার বাষ্প ঘনত্ব দেওয়া ছিল 13। ঠিক সেই সম্পর্কেই কথা বলছে। বাষ্প ঘনত্বকে আমরা বলে থাকি ডি এবং আণবিক গুরুত্বকে বলে থাকি এম। এদের সম্পর্ক আমরা লিখতে পারি সম্পর্ক সমান এম সমান 2D। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে রাসায়নিক গণনার একটি অঙ্ক দিয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রথমত বিক্রিয়াটি আমাদেরকে করে নেওয়া দরকার। NaOH একে প্রশমিত করছে, তো প্রশমিত করার জন্য সালফিউরিক অ্যাসিড দরকার হচ্ছে H2SO4। ওকে, তো এদেরকে বিক্রিয়া করলে Na2SO4 প্লাস H2O উৎপন্ন হবে। এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য NaOH এর সামনে 2 এবং H2O এর সামনে 2 দিলাম। এখন
আমাদের এ পাশে কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, এদের কোনো কাজ নেই, আমাদের কাজ এদের এ পাশে দুজনকে নিয়ে। তো এদের আণবিক ভরটা নির্ণয় করব। তো প্রথমটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH এর জন্য আণবিক ভরটা আগে দেখি। 2 ছিল 2 দিলাম। Na যেখানে প্রশ্নে বলা রয়েছে Na সমান 23, ও এর জন্য 16, H এর 1। ওকে, সে +1, তাহলে 2 কে 2 থাকলো, 23 + 16 + 1 করলে আমরা পাচ্ছি 40, আর 2 গুণিতক 40 মানে আমরা পেয়ে যাচ্ছি 80। ওকে, এবার H2SO4 এর জন্য H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস S হচ্ছে কত 32 রয়েছে এই যে প্রশ্নের মধ্যেই, ও এর মান কত 16, 4টি ও রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 1 2 এ 2 প্লাস 32 প্লাস 16 4 64। এখন সবগুলোকে যোগ করলে 98 গ্রাম পেয়ে যাচ্ছি। ওকে, এখন এদেরকে একটু ভাষা দিয়ে আমরা যেটা লিখছি, একটু যেখানে আণবিক ভর নির্ণয় করেছিলাম সেটা একটু লক্ষ্য করবে, যে 80 গ্রাম NaOH প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। ওকে, এটি আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে বলছে 40 গ্রাম সোডিয়ামকে প্রশমিত করতে, তাহলে এখানে লিখি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কতটা H2SO4 দরকার হবে। 98/80 ইন্টু এদিকে 40, 0 0 কেটে গেল, 4 দিয়ে দিলে 4 2 8, 2 দিয়ে উপরে গেলে 2 4 8, 2 লং 18, আমরা এখানে পাচ্ছি 49 গ্রাম H2SO4 প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী এখানেও একটি অঙ্ক রয়েছে, এটা একটু দেখে নিই। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে। তো লোহিত তপ্ত আয়রনের সংকেত হয়ে থাকে Fe, এর মধ্য দিয়ে স্টিম মানে বাষ্প এর কথা বলছে, বাষ্প এর সংকেত হয়ে থাকে H2O। একে চালনা করলে কি পাবো, H2 গ্যাস পাবো, এবং তার সঙ্গে আমরা Fe3 এবং O4ও পেয়ে থাকবো। এখন এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। এই বিক্রিয়াটির সঙ্গে এবার আমরা ব্যালেন্স করে নেব, যে Feর সামনে 3 আসবে এবং H2O এর সামনে 4 আসছে এবং H2 এর সামনে 4। ওকে, এই হয়ে গেল আমাদের ব্যালেন্স। এখন আমরা এই Fe এবং H2 এর আণবিক ভরটা নির্ণয় করব। তো Fe এর আণবিক ভর হয়ে থাকে 56, তাহলে 56 দিয়ে দিলাম। তো এটা গুণ করলে আমরা পাচ্ছি 168 গ্রাম। এখন এদিকে H2 রয়েছে, 4 কে 4 এলো, H এর মান 1, দুটি H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 4 ইন্টু 1 2 2, তাহলে আমরা পাচ্ছি 4 2 8 গ্রাম। এখান থেকে আমরা লিখতে পারি 168 গ্রাম Fe থেকে 8 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে বলেছে 21 গ্রাম Fe থেকে কতটা পাওয়া যাবে, 8/168 ইন্টু 21। এখন যদি 8 দিয়ে দিই, 8 একে 8 হয়ে গেল, এদিকে 8 2 16, 8 একে 8, 21 21 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 গ্রাম H2 পাওয়া যায়। এই হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট, ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলছে STPতে তার আয়তন কত। তো আমাদের এখানে বিক্রিয়াটা এবং এই আণবিক ভরটা একটু দেখে রাখো। ওকে, আমরা নেক্সট পেজে ওই বিক্রিয়াটাই আবারও করছি যেটা ওখানে করেছিলাম, যে 3Fe4H2O এবং তার সঙ্গে উৎপন্ন হচ্ছে
এক মিনিট, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে H2 প্লাস Fe3O4। এবার যে যার ব্যালেন্সগুলো, এই যে 4H2 হচ্ছে। এখন 3Fe এর আণবিক ভর নির্ণয় করেছিলাম আমরা কিভাবে, সেটা আগেই বলেছি। এখন 4H2 এখানে আমরা লিখতে পারি যে STPতে 1 মোল সমান হয়ে থাকে 22.4 লিটার। এখানে H2 এর সামনে 4 রয়েছে, তাহলে করতে পারি 4 মোল সমান 22.4/1 ইন্টু এদিকে 4, পয়েন্ট উঠে গেলে নিচে 10 নামছে, তাহলে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 2 8 9, 4 2 8, নিচে 10 রয়েছে, একটা শূন্য, ডান দিক থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দশমিক আমরা বসিয়ে দিলাম, এত লিটার। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 168 গ্রাম Fe থেকে 89.6 লিটার H2 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নে কতটা Fe ছিল? 21 গ্রাম Fe ছিল। তো 21 গ্রাম Fe থেকে কতটা পাওয়া যাবে? 89.6/168 ইন্টু এদিকে 21, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসছে। আমরা যদি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে 8 একে 8, এদিকে 8 একে 8, 8 দুগুণে 16, তো এদিকে 8 দুগুণে 16, 8 একে 8, নিচের 21 উপরের 21 কেটে গেল, থাকলো উপরে 112। তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পরেই দশমিক হয়ে যাবে, এত লিটার H2 পাওয়া যায়। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 4.2, এখানে কি বলছে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এই যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এক কথা মানে একটি লাইনের মধ্যে কমপ্লিট করেছি। নেক্সট বলেছে বোতলের মুখের ধাতব ঢাকনা আটকে গেলে ঢাকনাটিকে একটু উত্তপ্ত করলে সেটি খুলে যায় কেন? তো এখানে বোতলের মুখ বলেছে, যে কোনো বোতল। এখানে উত্তরটি যেটা দিয়েছি যে কাঁচের শিশিরের মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে শিশির খোলার সময় শিশির মুখটি উত্তপ্ত করা হয়, ছিপিটি উত্তপ্ত করে প্রসারিত হয়, এর ফলে ছিপি আলগা হয়ে যায় এবং সহজেই খোলা যায়। ওকে, নেক্সট 4.3, 4.3 আমরা উত্তরটা কি বলছে একটু দেখে নেই। 200 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ 2টি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল দিতে হবে? 1 ইউনিটের দাম 4 টাকা। তো আমাদের প্রথমত দেখব যে মোট ওয়াট কি বলছে? 200 ওয়াট ক্ষমতা 2টি বাল্ব, তাহলে টোটাল কত হচ্ছে? 200 ইন্টু 2, তাহলে আমরা পাচ্ছি 400 ওয়াট। আবার মোট সময় প্রত্যেক দিন বলছে দৈনিক, আচ্ছা এখানে দৈনিকের কথা কিছু বলেনি, বলছে 8 ঘন্টা করে চলে বৈদ্যুতিক যন্ত্র। আচ্ছা দিনে বলে দিয়েছে, দিনে 8 ঘন্টা করে চলে। তো 30 দিনের হিসাব আমরা বের করব, তাহলে 30 দিনে কত ঘন্টা চলে? যে 240 ঘন্টা। এখন আমরা একটা সূত্র জানি, 1 BOT সমান ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তাহলে 1 ওয়াট সমান কত? 400, ঘন্টা কত? 240 বাই 1000। উপরের 3টে শূন্য, নিচের 3টে শূন্য কেটে গেল, তাহলে কি থাকলো? 24 গুণিতক 4 সমান 96, এটা হচ্ছে ইউনিট। এখন আমাদের প্রশ্নে বলেছে 1
ইউনিট সমান যদি 4 টাকা হয়, তাহলে 96 ইউনিট সমান কত টাকা হবে? 96 গুণিতক 4, 6 4 24 4, হাতে থাকলো 2, 9 4 36, তার সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 38 এত টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। তো এখানে কি বলছে একটু দেখে নিই। একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ। প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে তার দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা ফার্স্ট তার এবং সেকেন্ড তার ধরলাম। বলছে একই উপাদান, তো উপাদানের কোনো এখানে কাজই নেই, দুটো তো একই। বলছে দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, তাহলে প্রথম তারের দৈর্ঘ্য L1, তৃতীয় তারের দৈর্ঘ্য L2 ধরি। এখানে বলেছে প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, যদি আমরা দ্বিতীয়টি L ধরি তাহলে দ্বিতীয়টির 4 গুণ হয়ে যাবে 4 ইন্টু L প্রথমটা। তারপরে বলছে প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, তাহলে রোধ প্রথমটার জন্য R1, এদিকে হচ্ছে R2। তো দ্বিতীয়টির রোধ যদি R হয়, দ্বিতীয়টির থেকে প্রথমটি দুগুণ বলছে। এখন বলছে দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, A1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে A2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এদের দুজনের মান বের করে নিয়ে আমরা অনুপাত করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা একটা সমীকরণ জানি যে R সমান রো L1 বাই A1। এটা হচ্ছে তারের রোধ, দৈর্ঘ্য এর এবং ব্যাসার্ধ এর সম্পর্ক। ওকে, এখন ব্যাসার্ধ বলছি, মানে ব্যাসার্ধ তো এর মধ্যে আছেই, প্রস্থচ্ছেদ যেহেতু বলেছে ব্যাসার্ধ এর মধ্যে আছে। আর এই সম্পর্কটাকে আমরা বলবো রোধ, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের সম্পর্ক। এখন এখান থেকে A1 এর মানটিকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা করতে পারি A1 সমান রো ইন্টু L1 বাই R1। এবারে যে যার মানগুলো বসিয়ে দিই। রোকে রো চলে এলো, ইন্টুকে ইন্টু থাকলো, L1 এর মান 4L বাই R1 এর মান 2, একটা আমরা মিস্টেক করে গেছি, আচ্ছা এটা হচ্ছে 2R হয়ে যাবে। ওকে, তাহলে 2R। এখন আমরা প্রথমটার জন্য নির্ণয় করলাম, এখন দ্বিতীয়টার জন্য দেখছি। ঠিক একই রকমের ব্যাপার, এদেরও জন্য সমীকরণটা, দ্বিতীয়টার জন্য সমীকরণ একই থাকছে যে L2 বাই A2। এখন A2 এর মান নির্ণয় করলে হয়ে যাবে রো L2 বাই R2। রোকে রো থাকলো, L2 এর মান L, R2 এর মান হচ্ছে R। এখন আমরা দুইজনের মান বের করে নিয়েছি। এখন প্রশ্নানুসারে যে অনুপাতের কথা বলেছে সেই অনুপাতটা দেখছি A1 বাই A2। ওকে, তো অনুপাত মানে আমরা ভাগও বলতে পারি। তাহলে A1 এর মান কত ছিল? রো 4L বাই 2R, আর বাই যেমন আছে বাই দিলাম। A2 এর মান বলেছে রো L বাই R। তো এখানে আমরা এভাবে না লিখে এটাকে ঘুরিয়ে দেই, স্ট্রাকচারটা ঘুরে যাবে। তো ইন্টু ওটাকে উপরে লিখলে আসছে R বাই রো L, যেটা ছিল সেটাই আছে, শুধু আমরা ঘুরিয়ে দিয়েছি। এখন এখানে একটু কাটাকাটি হয়ে যাবে, L L কেটে গেল, এদিকে রো রো কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে থাকার মধ্যে পড়ে থাকলো 4/2। এটা কার মান? A1,
আর A2 মান। এখান থেকেই আমরা বলবো, সরি 1 মিনিট, A1 বাই A2, তাহলে A1 অনুপাত A2 সমান 4 অনুপাত 2। আচ্ছা, এটা তো কাটাকাটি চলে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা পাচ্ছি 2:1। এখানেও কাটাকাটি করলে হয়ে যেত, কিন্তু আমি ঠিক লক্ষ্য করিনি, এদিকেও কাটাকাটি চলে যেত এখানেও। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তো জুলের সূত্র 3 রকমই হয়ে থাকে, 3টে সূত্র এবং 3টে গাণিতিক রূপ দেওয়া রয়েছে, এই যে ধীরে ধীরে দেখে নিও। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই যে 2টি পার্থক্য, তার সঙ্গে বিষয়ও উল্লেখ করা হয়েছে। নেক্সট বলছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী ধরনের বা কী প্রকার তড়িৎ প্রবাহ হয়ে থাকে। এটা হচ্ছে ডিসি প্রবাহ, যাকে আমরা বলতে পারি সমপ্রবাহ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, যে অ্যামোনিয়া ট্যাঙ্ক বা কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে, প্রাথমিকভাবে কি কি সতর্কতা অবলম্বন করবে। এই যে কি কি সতর্কতা অবলম্বন করবে দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট বলছে, ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম লেখো। এই যে ব্যবহৃত বিক্রিয়কগুলি কি কি হয়ে যাবে, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এই দুটোর থেকেই তৈরি হয়ে থাকে কার্বনিয়াম কার্বামেট। তো এখান থেকে ইউরিয়াটি তৈরি হয়। কিভাবে তৈরি হয়েছে অল্প করেই দেওয়া হয়েছে। নেক্সট, অথবাতে কি বলছে, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে H2S একটি বিজারক পদার্থ, সেটা দেখাতে হবে। এই যে নিচেই দেওয়া হয়েছে H2S এর বিজারণ ধর্ম, তার সঙ্গে বিক্রিয়া। নেক্সট, সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণের সঙ্গে H2S এর বিক্রিয়ায় পদার্থ দ্রবণের বর্ণ কি হয়ে যায়। নেক্সট পেজে আমরা দেখে নেব এর সঠিক অ্যান্সারটি কি হবে। এই যে এটা বলেছে বেগুনি বর্ণে পরিণত হয়ে যাবে, কিভাবে হয়েছে এবং তার কিছু শর্ত এবং বিক্রিয়া নিচে দেওয়া হলো। নেক্সট, আমাদের এখন মোটামুটি আমাদের এই স্কুলের মধ্যে যা কিছু ছিল সব কিছুই আমরা কমপ্লিট করলাম। আর এখানে তোমাদের থ্যাংক ইউ বলছি, কারণ আমাদের সাথে দ্বিতীয় পরীক্ষাতে যুক্ত থাকবার জন্য। আর ঠিক এরকমই আমরা তৃতীয় পরীক্ষা জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি নয়, অলরেডি আছে তোমাদের জন্য প্রত্যেকটি প্রশ্নবিচিত্রা এবং শিওর শর্ট, এছাড়াও তোমাদের যে কোনো বইয়ের যে থার্ড পরীক্ষার যে প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা এই দ্বিতীয় পরীক্ষার জন্য যেগুলো টার্গেট নিয়েছিলাম সব কমপ্লিট করেছি। যেমন ছিল আমাদের প্রথমত থিওরি ক্লাস কমপ্লিট করা এবং সাঁতরা এবং অভিনব টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেন আলোচনা করা, এছাড়া রায়মার্টিন এবং শিওর শর্ট এর প্র্যাকটিস সেটগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা। আমরা সম্পূর্ণ আজকে শেষ করলাম। আর তোমাদেরও ঠিক পরীক্ষাও চলে এসেছে, পরীক্ষার ঠিক আগের মুহূর্তেই আমরা শেষ করে ফেলেছি। আর যাদের 1 তারিখ বা 2 তারিখে পরীক্ষা তাদের জন্য একটু লেট হয়ে গিয়েছে, না হলে পুরোটাই ঠিক আছে। আর আমরা 1-2 দিনের জন্য ক্লাস অফ রাখতে পারি, না হলে কোনো অফ না রেখেও আমরা করতে পারি। যে করার বলতে যে থার্ড পরীক্ষার জন্য তোমাদের যে সব চ্যাপ্টারগুলো পরীক্ষা হয়নি তাদের থিওরি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আবার অনুশীলনীমূলক প্রশ্ন থাকবে এবং তারপরে যেমন ধাপে ধাপে চলতে থাকে তেমন চলবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলছি। আর একটা কথা, এই ক্লাসের শেষে ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, যেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওটা তোমাদের জন্যই করা হয়েছে, যে এই পিডিএফগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওকে, আর এই পিডিএফগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাহলে আর বিশেষ কিছু নয়, সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।